আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও আমি স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে নতুন শিক্ষার্থী যারা আমাদের নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুল এবং কলেজে এবারে ভর্তি হয়েছ একাদশ শ্রেণীতে, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমি লাইলুন নাহার, যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক। যারা বিশেষ করে আমার বিষয়টি নিয়েছ যুক্তিবিদ্যা, যারা বিষয়টি পড়বে, তাদেরকে আমি আমার ক্লাসে অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, তোমরা ভালো থাকো এই কামনা করছি। ভালো থেকে আমার ক্লাসে তোমরা যুক্ত হও। হ্যাঁ, তো তোমরা যেহেতু এবার একেবারেই নতুন, পরিবেশ পরিস্থিতিটাও সম্পূর্ণ আলাদা। আমাদের দেখা হবার কথা ছিল কলেজ ক্যাম্পাসে, ক্লাসরুমে, কিন্তু আমাদের ভিন্ন আঙ্গিকে ভিন্ন জায়গায় দেখা হচ্ছে। তো তোমরা জানো কারণটা কি, নতুন করে বলার আর কিছু নেই। আমরা আশা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে। তোমরা যে বিষয় নিয়েছো সব বিষয় পর্যায়ক্রমে ক্লাস হচ্ছে। তোমরা আমাদের ওয়েবসাইটে, কলেজের যে অফিসিয়ালস ওয়েবসাইট আছে সেটাতে ঢুকলে তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। সম্পূর্ণটা না হলেও কিছুটা তোমরা উপকৃত হবে। বাসায় তোমরা সবাই একঘেয়েমি হয়ে গেছে, আমরাও হয়ে গেছি। তোমাদের এই একঘেয়েমিটা কাটবে। তোমরা আমাদের ক্লাসে থাকো, সাথে থাকো। তা আজকে প্রথমে আর কথা বলি না, তোমরা দেখো যে যুক্তিবিদ্যা বিষয় যারা নিয়েছো তাদের বই কিনতে হবে। তোমরা সবাই এখন মনে করছো যে বই না হলে কেমন করে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো যেগুলো এখানে বলার কিছু নাই, অনেকগুলো বই থাকে, কিন্তু যেগুলো বিশেষ করে বোর্ড কর্তৃক অনুমোদিত, হ্যাঁ, শিক্ষাক্রম যেগুলো জাতীয় শিক্ষাক্রম এবং বোর্ড কর্তৃক অনুমোদিত যে বইগুলো, সেগুলো বই নিলেই সেখান থেকেই উপকৃত হবে। সেখানে সেই বইগুলোতেই সব কিছুই থাকে। সেখানে আমি যে বইগুলোকে পড়াই, খুব সহজ যে বইগুলো হবে, সহজ ভাষা, সেই বইগুলোকে আমি ক্লাসে রাখি। আমি সবগুলো বই দেখি। তোমরা যে যেটা নেবে তার মধ্যে আমি দুটো বইয়ের নাম, লেখকের নাম লিখে দিয়েছি। দেখো, বিষ্ণুপদ সরকার পুঁথি নিলয়ের, আর একটা মাহবুবুর রহমান গ্লোব লাইব্রেরির। এছাড়াও আরও অনেক ভালো ভালো বই আছে বোর্ড কর্তৃক। আমি পর্যায়ক্রমে জানাবো আরও। তোমরা এই বইগুলো কাছে রাখো, তাহলে তোমরা অনেকটা উপকৃত হবে বইগুলো। আচ্ছা, এটা হলো বইয়ের কথা। আমাদের বইটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এই লেখকদের বইগুলো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুটো করেই পাবে। আচ্ছা, যুক্তিবিদ্যা বিষয়ের যে বইগুলো আছে সেই বইগুলোতে ফার্স্ট পার্টেও 8টা অধ্যায়, ফার্স্ট পার্টেও 8টা অধ্যায় এবং সেকেন্ড পার্টেও 8টা অধ্যায় আছে। আমি পরিচিতিটা তোমাদেরকে দিচ্ছি। 8টা অধ্যায় আছে। তোমরা জানো যে আমাদের কয়েক বছর যাবৎ আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলেই ফার্স্ট ইয়ারেও পড়ানো হয়, সেকেন্ড ইয়ারেও পড়ানো হয়। অতএব দুটো বই তোমাদেরকে কিনতে হবে। আপাতত ফার্স্ট পার্ট বইটা কেনো সবাই, ফার্স্ট পার্ট বইটা কাছে রাখো, তাহলে এই ক্লাসগুলো মিলিয়ে নিতে পারবে আমার ক্লাস লেকচারের সাথে। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে রেফারেন্সগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে, তোমাদের উপকার হবে। হ্যাঁ, আচ্ছা, দেখো, তা ফার্স্ট পার্টের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। ফার্স্ট পার্ট হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি বা ইন্ট্রোডাকশন, যুক্তিবিদ্যা পরিচিতি, ইন্ট্রোডাকশন টু লজিক, ইন্ট্রোডাকশন টু লজিক, ফার্স্ট পার্ট, প্রথম অধ্যায়, যুক্তিবিদ্যা পরিচিতি, ইন্ট্রোডাকশন টু লজিক। আচ্ছা, দেখো, এইখানে যে বিষয়গুলো আমাদের প্রশ্ন হয়, যে বিষয়গুলো আমরা পড়বো, অনেক তো আছে। অনলাইন ক্লাসে তো অত করানো যাবে না। যদি ক্লাসে আমাদের দিন আসে, ফিরে আসি, আমরা যদি সময় পাই, নিশ্চয়ই বিশদভাবে আলোচনা করব। তোমাদের ভিতরে যে ছোট ছোট জিজ্ঞাসাগুলো থাকবে, সেই জিজ্ঞাসাগুলো তোমরা করতে পারবে, আমি সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো দেখো, যতটুকু আমাদের প্রথম অধ্যায়ে যুক্তিবিদ্যা পরিচিতিতে যে বিষয়গুলো আমরা টাচ করা যায়, একদম যেখান থেকে প্রশ্নগুলো হয় আর যেখান থেকে উত্তরগুলো করতে হয়, সে প্রশ্নগুলো কি বের করাটা একটা না। কোথায় দেখো যে যুক্তিবিদ্যার উৎপত্তি, হ্যাঁ, তারপরে আসছে দেখো যুক্তিবিদ্যার ক্রমবিকাশ, তারপরে দেখো যুক্তিবিদ্যার স্বরূপ, তারপরে দেখো যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান, যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান না একটি কলা, না উভয়ই। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জায়গায় প্রশ্ন আছে।
হ্যাঁ, সেটা জ্ঞানমূলক হতে পারে, অনুধাবনমূলক হতে পারে, প্রয়োগমূলক হতে পারে, উচ্চতর দক্ষতাতেও হতে পারে। এর ভিতরে ছোটো ছোটো আরও অসংখ্য প্রশ্ন আছে যেগুলো আমি বোর্ডে লিখিনি। হ্যাঁ, এরকম লিখিনি, আলোচনায় সেগুলো পর্যায়ক্রমে আসবে। আচ্ছা দেখো, তাহলে বুঝতে পারছো যে আমাদের আলোচনা বিষয়কে আমরা হয়তো এরকম টাচ দিয়ে রাখলাম, পর্যায়ক্রমে আমরা ক্লাসে ক্লাসে এগুলো আলোচনা করব। দেখো যে যুক্তিবিদ্যার উৎপত্তিটা কোথার থেকে হয়েছে। দেখো, যুক্তিবিদ্যা কিন্তু আলাদা একটা বিষয় কখনোই ছিল না। যুক্তিবিদ্যা সবসময় দর্শনের একটা অংশ। দর্শন যেটাকে বলা হয়, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলসফি। এই যুক্তিবিদ্যা এই দর্শন থেকে বের হয়ে আসছে। তাহলে দেখো যে দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে মূলত দর্শনের 3টা শাখা পাওয়া যায়। দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে মূলত 3টা শাখা পাওয়া যায়। একটা হচ্ছে জ্ঞানবিদ্যা, একটা হচ্ছে অধিবিদ্যা, আর একটা হচ্ছে মূল্যবিদ্যা। হ্যাঁ, একটা হচ্ছে জ্ঞানবিদ্যা, একটা অধিবিদ্যা এবং একটা মূল্যবিদ্যা। এর মধ্যে মূল্যবিদ্যার কাজ হলো সুন্দর, সত্য এবং মঙ্গলের আদর্শে সত্য, সুন্দর এবং মঙ্গলের আদর্শের প্রেক্ষিতে যে কোনো বিষয়বস্তুকে মূল্যায়ন করা। কার কাজ? মূল্যবিদ্যার। কোনো বস্তুর সত্য, সুন্দর এবং মঙ্গলের প্রেক্ষিতে সে বিষয়বস্তুকে মূল্যায়ন করা, সেটা হচ্ছে শুধুমাত্র মূল্যবিদ্যার কাজ। তাহলে দেখো, দর্শনের ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখছি যে 3টা শাখা পাওয়া যাচ্ছে, একটা জ্ঞানবিদ্যা, একটা অধিবিদ্যা এবং একটা মূল্যবিদ্যা। এবং মূল্যবিদ্যার কাজই শুধু হচ্ছে সত্য, সুন্দর এবং মঙ্গলের আদর্শের প্রেক্ষিতে কোনো বিষয়বস্তুর মূল্যায়ন করা। আর যেহেতু সত্যের সন্ধান করে মূল্যবিদ্যা, সেহেতু মূল্যবিদ্যার একটা বিশেষ গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে যুক্তিবিদ্যা। কারণ যুক্তিবিদ্যারও কাজ হচ্ছে সত্যকে অর্জন করা এবং মিথ্যাকে বর্জন করা, সত্যকে প্রতিষ্ঠিত করা এবং মিথ্যাকে পরিহার করা। আমরা দেখলাম যে যুক্তিবিদ্যার উৎপত্তিটা কোথা থেকে। আমরা দেখলাম যুক্তিবিদ্যার উৎপত্তিটা দর্শন থেকে। দর্শনের যে 3টা শাখা রয়েছে মূল, সেই 3টা শাখার একটি শাখা হচ্ছে মূল্যবিদ্যা। সেই মূল্যবিদ্যার একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে আবার যুক্তিবিদ্যা। যেহেতু মূল্যবিদ্যা সত্য এবং সুন্দর এবং মঙ্গলকে নিয়ে কাজ করে, এবং যুক্তিবিদ্যারও উদ্দেশ্য হচ্ছে সত্যকে আবিষ্কার করা এবং মিথ্যাকে পরিহার করা। তারপরে দেখো যুক্তিবিদ্যার উৎপত্তি। যুক্তিবিদ্যার ইতিহাস তাহলে কি? তাহলে দেখো, যুক্তিবিদ্যার ইতিহাস থেকে জানা যায় যে লজিক এই ইংরেজি শব্দটি আর একটা গ্রিক শব্দ লজিক থেকে এসছে। সেটার রূপ ছিল এরকম। তাহলে দেখো, আমরা যুক্তিবিদ্যার উৎপত্তিটা দেখলাম দর্শন থেকে। এবার যুক্তিবিদ্যার যে সরাসরি আসছে, তার সেই যুক্তিবিদ্যার ইতিহাস পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এই লজিক ইংরেজি প্রতিশব্দটা আর একটা গ্রিক শব্দ লজিক থেকে আসছে। এই লজিক শব্দটা আবার এইরকম ছিল না। এই লজিক শব্দটা আরেকটা গ্রিক শব্দ লগোসের বিশেষণ। বোঝা যাচ্ছে? তাহলে যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ লজিক শব্দটি একটা গ্রিক শব্দ, লজিক, LOGIKE, লজিক থেকে এসছে। আবার লজিক শব্দটি লগোস শব্দের বিশেষণ, যার অর্থ হচ্ছে ভাষা, চিন্তা বা শব্দ। যার উৎপত্তিগত অর্থ হচ্ছে, লগোসের শব্দের অর্থটা হচ্ছে শব্দ, ভাষা বা চিন্তা। তাহলে আমরা দেখলাম যে লজিকটা সরাসরি আজকের রূপ আসেনি, এটা একটা গ্রিক শব্দ থেকে আসা। প্রথমে তো আজকের ইংরেজি শব্দ LOGIC, লজিক, যেটা গ্রিক শব্দ LOGIKE, আর যার আরেকটি শব্দের বিশেষণ সেটা হচ্ছে লগোস, LOGOS, যার অর্থ হচ্ছে শব্দ, ভাষা, চিন্তা, শব্দ, ভাষা। বোঝা যাচ্ছে? তাহলে দেখো যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যুক্তিবিদ্যার জনক, তার দার্শনিক চিন্তার মধ্য থেকেই যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশ হয়েছে। বুঝতে পারছো? এজন্য অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা অথবা সাবেকি যুক্তিবিদ্যা অথবা সনাতনী যুক্তিবিদ্যা বলা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সাবেকি বা সনাতনী যুক্তিবিদ্যার উপরই প্রতিষ্ঠিত হয়েছে আজকের আধুনিক যুক্তিবিদ্যা। অতএব
অ্যারিস্টটলকেই শুধুমাত্র অ্যারিস্টটলকেই যুক্তিবিদ্যার জনক বলা হয়। এখানে একটা বিষয় যে অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয় কেন। অ্যারিস্টটলকে প্রশ্ন থাকে সবসময় যে অ্যারিস্টটলকে, এটা আলাদা প্রশ্ন আসে, এটা অনুধাবনমূলকে আসে, এটা সরাসরি জ্ঞানমূলক প্রশ্নও থাকে, বা প্রয়োগমূলক প্রশ্নের সাথে একটা লেজুর জুড়ানো থাকে। অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক কেন বলা হয়? হ্যাঁ, যেহেতু অ্যারিস্টটল প্রথমে চিন্তা ভাবনা করছেন যে চিন্তা বিষয়গুলো নিয়ে একটা আলাদা কোনো বিজ্ঞান সৃষ্টি করার কথা উনি বলে গেছেন, যার কারণে উনি ওনার পূর্বসূরি যারা পিথাগোরাস, প্লেটো, সক্রেটিস, ওনাদের ধারণা থেকে উনি সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছেন এবং ওনাদের ধারণা থেকে উনি আলাদা এক ধরনের ধারণা বা মতবাদ গড়ে তুলছেন। হ্যাঁ, কিন্তু আমরা যদি এইটা সুন্দর করে বলতে চাই উত্তর যে অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয় কেন, তখন আমরা বলবো যে তিনি সত্য আবিষ্কারের হাতিয়ার হিসাবে যুক্তিবিদ্যাকে ব্যবহার করেছেন। অ্যারিস্টটলই সর্বপ্রথম যুক্তিবিদ্যার পরিপূর্ণ একটা রূপরেখা দিয়ে গেছেন। অ্যারিস্টটলই প্রথম যুক্তিবিদ্যার একটা পরিপূর্ণ রূপরেখা দিয়ে গেছেন এবং এটাকে আরও সুসংহত রূপ দিয়েছিলেন। এজন্য অ্যারিস্টটলকেই একমাত্র যুক্তিবিদ্যার জনক বলা হয়। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা বিষয়ক একটা বিখ্যাত গ্রন্থ আছে, যেটা হচ্ছে অর্গ্যানন। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা বিষয়ক একটা একটাই গ্রন্থাবলী, ওনারা আরও অনেক গ্রন্থ আছে। এটা সবচেয়ে প্রাচীন এবং সবার আগে যে বইটা প্রকাশিত করেছেন যুক্তিবিদ্যা বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে অর্গ্যানন। তাহলে বুঝলে যে অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক কেন বলা হয়, বোঝা গেল? তাহলে আমরা দেখলাম যুক্তিবিদ্যার উৎপত্তিটা আমরা দেখলাম। হ্যাঁ, তারপরেও তোমরা বই দেখবে, বইয়ে কিনে ফেলবে, বই কাছে রাখবে, এই ক্লাসগুলো বইয়ের সাথে মিলাবে, দেখবে যে ওখানে আরও বিস্তারিত দেয়া আছে। সেখান থেকে তোমাদের কাছে যেটুকু জায়গা ভালো লাগবে নোটস আকারে সেটুকু জায়গা তোমরা তুলে নিয়ে ছোট ছোট করে নোট তৈরি করবে। এবং আচ্ছা, এবার দেখো যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ক্ষেত্রে দেখো গ্রিকদের যুক্তিবিদ্যা, চাইনিজদের যুক্তিবিদ্যা, প্রাচীন ভারতীয় যুক্তিবিদ্যা, মধ্যযুগের যুক্তিবিদ্যা, আধুনিক ও সাম্প্রতিক যুক্তিবিদ্যা ক্রমবিকশিত হয়েছে। বোঝা যাচ্ছে গ্রিকদের যুক্তিবিদ্যা সবচেয়ে পুরনো। প্রথমে আলোচনা করছি গ্রিকদের যুক্তিবিদ্যা। দেখো, যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশের ক্ষেত্রে গ্রিক যুক্তিবিদরা সবচেয়ে প্রাচীন। গ্রিক সভ্যতার যুক্তিবিদ্যাকে চার ভাগে ভাগ করা হয়েছে। এখানে পিথাগোরাস, প্লেটো, সক্রেটিস থেকে শুরু করে স্টোইক পর্যন্ত, এই পিথাগোরাস, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল থেকে শুরু করে স্টোইক পর্যন্ত এই সভ্যতাটা আলোচনা করেছেন। এই সভ্যতাটা ক্রমবিকশিত হয়েছে, ওই পর্যন্তই হয়েছে। এই কারণে যুক্তিবিদ্যার চর্চা উৎপত্তির ইতিহাসে গ্রিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বোঝা যাচ্ছে গ্রিকদের চিন্তাধারাকে চার ভাগে ভাগ করা হয়েছে, যেখানে পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে স্টোইক পর্যন্ত, হ্যাঁ, এখানে স্টোইক পর্যন্ত যুক্তিবিদ্যার চর্চা অব্যাহত ছিল। 2 নম্বর দেখো চাইনিজদের যুক্তিবিদ্যা। চাইনিজরা কীভাবে করলেন? যুক্তিবিদ্যার চর্চার ক্ষেত্রে চাইনিজদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মোজি, হুইশি সহ বিভিন্ন যুক্তিবিদ গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং তৎকালীন শাসকদের বাধা দেওয়ার কারণে এটা বাধাগ্রস্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে চাইনিজ যুক্তিবিদরা আবারও যুক্তিবিদ্যার চর্চা অব্যাহত রাখে। পরেরটা দেখো প্রাচীন ভারতীয় যুক্তিবিদ্যা। প্রাচীন ভারতের বিভিন্ন সম্প্রদায় যুক্তিবিদ্যার চর্চা করে গেছেন। বিভিন্ন সম্প্রদায় যুগে যুগে গুরুত্বপূর্ণ অবদানও রাখছেন। এর মধ্যে যারা উল্লেখযোগ্য তারা হচ্ছে জৈন, ন্যায় ও বৈশেষিক সম্প্রদায়, এরা অন্যতম। তাছাড়াও মেধাতিথি, গৌতম, পাণিনিও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারপর দেখো মধ্যযুগীয় যুক্তিবিদ্যাকে মুসলিম যুক্তিবিদদের আমল বলা হয়। ওটাকে মধ্যযুগের যুক্তিবিদ্যা যারা ছিলেন, দেখা গেছে যে সবাই মুসলিম, এজন্য ওটাকে মুসলিম যুক্তিবিদ্যার সময়কাল বলা হয় মধ্যযুগটাকে। সেখানে দেখো মধ্যযুগে যারা একদম
অগ্রণী ভূমিকা পালন করছেন। তাদের মধ্যে যারা মনীষীরা অবদান রাখছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, অন্যতম হলেন আল কিন্দি, আল ফারাবি, ইবনে সিনা, আল গাজ্জালি এবং ইবনে রুশদ। হ্যাঁ, এবার দেখো আধুনিক ও সাম্প্রতিক যুক্তিবিদ। এখন বোঝা যাচ্ছে সাম্প্রতিক মানে চলমান, আধুনিক থেকে সাম্প্রতিক মানে চলমান। যুক্তিবিদ্যার আধুনিক ও সাম্প্রতিক চর্চা খুবই সমৃদ্ধ। যুক্তিবিদ্যার আধুনিক এবং সাম্প্রতিক যে চর্চাটা, এটা খুবই সমৃদ্ধ এবং এটা চলছেই। সাম্প্রতিক যুক্তিবিদ্যা বিভিন্ন দিকে প্রসারিত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। আর সাম্প্রতিককালে জর্জ বুল, তারপরে লাইবনিজ, বার্ট্রান্ড রাসেল এরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তার আগে যারা ছিলেন তারা হচ্ছে বেকন, আর্নল্ড, পিয়ারি নিকলি, তারপরে হেসেল, ব্র্যাডলি, এরা সবাই এই আধুনিক যুক্তিবিদদের কাতারে আছেন। তাহলে আমরা দেখছি যে ক্রমবিকশিত হয়েছে এই 5টি ধারায়। গ্রিকরা একদম সভ্যতার শুরুতে, তারপরে চাইনিজরাও অনেক অবদান রাখছেন। যারা কারা তারা অন্যতম, আমি বললাম কয়েকজনের নাম খুব সংক্ষিপ্তভাবে, বিস্তারিতভাবে বলার অনেক সুযোগ আছে, তোমরা বই দেখবে। তারপরে প্রাচীন ভারতীয় যুক্তিবিদরা কীভাবে যুক্তিবিদ্যা অবদান রেখেছেন। মধ্যযুগের যুক্তিবিদ্যা, আমি আগেও বললাম যে যুক্তিবিদরা হচ্ছে মধ্যযুগীয় যুক্তিবিদদেরকে মুসলিম যুগের যুক্তিবিদ্যা বলা হয়। এবং আধুনিক এবং সাম্প্রতিক যুগ, যেটা মানে চলমান, এখন পর্যন্ত যেটা চলছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সাথে থাকবে, তোমরা অবশ্যই বই কিনবে, তোমরা সুস্থ থাকবে এবং ক্লাসগুলো তোমাদের বইয়ের সাথে মিলাবে এবং তোমরা পড়বে। আচ্ছা, খোদা হাফেজ, ভালো থেকো।